যুদ্ধ। এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ। এক জাতি আরেক জাতির সাথে যুদ্ধ। এক সাম্রাজ্য আরেক সাম্রাজ্যের সাথে যুদ্ধ। স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে অধিকারের যুদ্ধ। ধর্মীয় প্রচার প্রসার ও আধিপত্য নিয়ে আরেক ধর্মের সাথে যুদ্ধ। এরকম বিভিন্ন যুদ্ধের কথা শুনেছি, পড়েছি। আজকে এমন যুদ্ধের কথা আলোচনা করব যে যুদ্ধ শুধু খ্রিস্টানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। খ্রিস্টানদের এই যুদ্ধ একদিনে শুরু হয়নি। ক্যাথলিক চার্চ দুটি ভাগ হওয়া, আবার রোমান ক্যাথলিক চার্চ থেকে প্রোটেস্ট্যান্ট চার্চ ভাগ হয়ে যাওয়া, শত শত বছরের ক্ষমতার অপব্যবহারের ফলে যে সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় বা রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করে, তারই চূড়ান্ত রূপ এই যুদ্ধ। যুদ্ধের সময়কাল বা কখন হয়েছিল? ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে দীর্ঘকাল ধরে চলা বিরোধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং উল্লেখযোগ্য অধ্যায় হল ৩০ বছরের যুদ্ধ, যা ১৬১৮ থেকে ১৬৪৮ সাল পর্যন্ত ইউরোপে স্থায়ী হয়েছিল। এটি মূলত ইউরোপের ইতিহাসে মধ্যযুগের শেষের দিকের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধগুলোর একটি, যা দুটি ধর্মের মধ্যে নয়, বরং একটি ধর্মের প্রধান শাখা থেকে বের হয়ে যাওয়া আরেকটি শাখার সাথে যুদ্ধ। ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট যুদ্ধ। এই যুদ্ধ কেন এবং কিভাবে শুরু হল? এই যুদ্ধের মূলে ছিল ষোড়শ শতাব্দীতে শুরু হওয়া ধর্মীয় সংস্কার আন্দোলন বা রিলিজিয়াস রেফরমেশন। আরও কিছু অন্তর্দ্বন্দ্ব ছিল যা এই যুদ্ধ অনিবার্য হয়। ১. মার্টিন লুথারের ভূমিকা। ১৫১৭ সালে মার্টিন লুথার রোমান ক্যাথলিক চার্চের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন, যা প্রোটেস্ট্যান্ট মতবাদের জন্ম দেয়। ফলে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্ব যুদ্ধের দিকে ঠেলে দেয়। ২. রোমান ক্যাথলিক চার্চের দ্বন্দ্ব। তৎকালীন সময়ে ইউরোপের অধিকাংশ রাষ্ট্রপ্রধান বা রাজা ছিল রোমান ক্যাথলিক অনুসারী। কিন্তু মার্টিন লুথারের মতবাদের কারণে উত্তর জার্মানির অনেক রাজা প্রোটেস্ট্যান্ট হয়ে যান। ফলে সংঘাত সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ৩. তাৎক্ষণিক কারণ বা ডেফেনেস্ট্রেশন অফ প্রাগ। ১৬১৮ সালে বোহেমিয়ার বা বর্তমান চেক প্রজাতন্ত্রের প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বের কারণে ক্যাথলিক রাজকর্মচারীদের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনা থেকেই যুদ্ধের দাবানল আরজ বলে ওঠে। যুদ্ধের পক্ষ বিপক্ষ। এই যুদ্ধটি কেবল ধর্মীয় কারণে সীমাবদ্ধ থাকেনি, এটি ধীরে ধীরে রাজনৈতিক আধিপত্য বিস্তারের যুদ্ধে পরিণত হয়। এছাড়া তৎকালীন সময়ে ইউরোপের বিভিন্ন জাতিগোষ্ঠী, ভাষা, সংস্কৃতির মানুষ বসবাস করত। কিন্তু রোমানরা ধর্মের নামে তাদের বিভিন্ন আচার সংস্কৃতি চাপিয়ে দিচ্ছিল। এতে চাপা অসন্তুষ্টি ছিল ওইসব অঞ্চলে, যা পরে সংঘাতে পরিণত হয়। অস্ট্রিয়া এবং স্পেনের ক্যাথলিক পক্ষ। তখন অস্ট্রিয়া এবং স্পেনের রাজারা ছিলেন কট্টর ক্যাথলিকপন্থী। মার্টিন লুথারের কারণে এক অংশ প্রোটেস্ট্যান্ট হয়ে যাওয়ায় ওদের দমন করতে ওরা অর্থনৈতিক সাহায্য দিচ্ছিল। পরিস্থিতি চরম হতে থাকে এবং যুদ্ধ শুরু হয়ে যায়। ফ্রান্সের প্রোটেস্ট্যান্ট পক্ষ। ডেনমার্ক, সুইডেন, ডাচ প্রজাতন্ত্র এবং আশ্চর্যজনকভাবে ফ্রান্স প্রোটেস্ট্যান্টের পক্ষে যুদ্ধে অংশ নেয়, যদিও ফ্রান্স ক্যাথলিক দেশ ছিল। কারণ রাজনৈতিকভাবে ফ্রান্স অস্ট্রিয়ার দ্বন্দ্ব ছিল। ফলে ফ্রান্স বিপক্ষ দলে অংশ নেয়। একটাই লক্ষ্য ছিল, অস্ট্রিয়ার রাজবংশকে দুর্বল করা। এভাবে দীর্ঘ ৩০ বছর ধরে জার্মানি এবং পার্শ্ববর্তী অঞ্চলে এক ভয়াবহ ধ্বংসলীলা চলে, যার ফলে দুর্ভিক্ষ ও মহামারী ছড়িয়ে পড়ে। যুদ্ধের ফলাফল বা পরিস্থিতি কিভাবে শান্ত হল? ১৬১৮ সালে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। এর ফলাফল ছিল সুদূরপ্রসারী ধর্মীয় স্বাধীনতা। প্রত্যেক দেশের শাসকরা ঠিক করার অধিকার পান যে তাদের দেশে কোন ধর্ম চলবে, ক্যাথলিক, লুথারান নাকি ক্যালভিনিস্ট। আধুনিক রাষ্ট্রের ধারণা, এই চুক্তির মাধ্যমেই আধুনিক সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয়। অর্থাৎ এক দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। ধর্মীয় রোমান সাম্রাজ্যের পতন। ১৪৫৩ সালে রোমান সাম্রাজ্যের পতন হলেও ধর্মীয়ভাবে এর প্রভাব তখনও ছিল। এই চুক্তির ফলে এর প্রভাব অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়। ক্যাথলিক চার্চ থেকে আলাদা হওয়া অঞ্চলসমূহ।
সংস্কার আন্দোলনের ফলে ইউরোপের একটি বড় অংশ রোমান ক্যাথলিক চার্চের কর্তৃত্ব অস্বীকার করে প্রোটেস্ট্যান্ট দেশে পরিণত হয়। এর মধ্যে প্রধান হল ইংল্যান্ড। রাজা অষ্টম হেনরির সময় ইংল্যান্ড ক্যাথলিক চার্চ থেকে আলাদা হয়ে অ্যাংলিকান চার্চ গঠন করে। উত্তর জার্মানি। এই অঞ্চলের অধিকাংশ রাষ্ট্র প্রোটেস্ট্যান্ট লুথারান হয়ে যায়। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক পুরোপুরি প্রোটেস্ট্যান্ট হয়ে যায়। নেদারল্যান্ডস। স্পেনের ক্যাথলিক শাসন থেকে বেরিয়ে তারা একটি স্বাধীন প্রোটেস্ট্যান্ট রাষ্ট্রে পরিণত হয়। এছাড়া স্কটল্যান্ড এবং সুইজারল্যান্ডের কিছু অংশ প্রোটেস্ট্যান্ট হয়ে যায়। ৩০ বছরের যুদ্ধ কেবল একটি ধর্মীয় সংঘাত ছিল না, বরং এটি ছিল মধ্যযুগীয় ধর্মকেন্দ্রিক ইউরোপ থেকে আধুনিক রাষ্ট্রকেন্দ্রিক ইউরোপে উত্তরণের এক রক্তক্ষয়ী উত্থান। এই যুদ্ধ প্রমাণ করেছিল যে শুধু গায়ের জোরে বা ধর্মের দোহাই দিয়ে ভিন্ন মতাদর্শকে চিরতরে নির্মূল বা চাপিয়ে দেওয়া সমীচীন নয়। পরিশেষে বলা যায়, এই যুদ্ধ ইউরোপের মানুষের মনে এই বোধ জাগিয়ে দিয়েছিল যে শান্তি ও উন্নতির জন্য ধর্মের বিভেদের চেয়ে রাষ্ট্রীয় সংহতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি ছিল এমন এক ধ্বংসলীলা যার ছাই থেকেই আজকের আধুনিক, ধর্মনিরপেক্ষ এবং স্বাধীন রাষ্ট্র ব্যবস্থার উত্থান ঘটেছে।